জুতার মালার মতো কাজ আপনি করছেন। এত বড় শিক্ষার্থী একজন মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার ছিল রাকিব। এই যে ইয়ের কথা বলতেছেন আপনারা, সিইসির কথা বলছেন। সে একজন সিএসপি অফিসার, অনেক ভালো জ্ঞানী মানুষ। তো উনি তো হাসিনার লোকে কথা কই এই চিফ ইলেকশন কমিশনার হয়েছে। তো আমার নাম আপনি প্রস্তাব করেন, আমার বানাই দিলে আপনি যা করবেন আবার তাই শুনবো। এখন এসে কইতেছে এসটি ইমামের কথায় আমি এগুলি করছি। উনি নিজে স্বীকারোক্তি দিচ্ছে। এত জ্ঞানী গুণী মানুষ আপনারা সারেন্ডার করছেন শেখ হাসিনার কাছে, একজন স্বৈরাচারের কাছে, এবং তাকে এই খুন করার প্ররোচনা দিয়েছেন, সাহস দিচ্ছেন আপনারা। কারণ সে যখন বারবার বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে, সারা বিশ্ব তারা যখন অভিনন্দন জানায় এলেছে হে প্রধানমন্ত্রী হয়ে গেছে। 5 বছর তার যা ইচ্ছা তা করছে। এ করার সুযোগ কে দিছে? আপনারা দিছে। জাস্ট ইনজাস্টিসটা কখন শুরু হয়েছে? 24-এর পরে শুরু হয়েছে। থানায় একজন ওসি আসছে, তার বিরুদ্ধে আপনি যায়া ব্যানার লইয়া তার বিরুদ্ধে আন্দোলন শুরু করলেন। ডিসি পাল্টাইতে হইব, এসপি পাল্টাইতে হইব, সরকারি কর্মচারীদেরকে পাল্টাইতে হইব। সেখানে যায় আপনারা ব্যারিকেড দিলেন, জজ সাহেব করে বিদায় করলেন, ম্যাজিস্ট্রেট সাহেব করে বিদায় করলেন, তালা মাইরা দিলেন বিভিন্ন আইন আদালত অঙ্গনে। এগুলি কি ভালো কাজ হচ্ছে? হয় নাই। সচিবালয়ে তো এরকম মব জাস্টিস হয়েছে, সারাক্ষণ হচ্ছে, এখনো হচ্ছে। যে ভাষায় সচিবালয়ে যারা চাকরি করে তাদের সাথে যারা নাকি তদবিরকারী, পঙ্গপালের মতো সকালবেলায় নাস্তা খাইয়া মধুর ক্যান্টিনে যায় ঢুকে সচিবালয়, বিকাল বেলায় বাইরে। এরা যেভাবে হেনস্থা করতেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে, যে হাসিনুর ভাই যেটা বলছে যে আমার চাকরি থাকবে কিনা ভয়ে কি করবো, হয়তো বা এটাকে আমার সহ্য করতে হবে। এই যে ধারা সৃষ্টি করছেন, এই ধারা থেকে বাইরে মুশকিল হবে। কোন দলের লোক কে করলো আমি এটাকে প্রেফার করি না। আমার কথা হলো আইন আপনার হাতে তুলে নিতে পারবেন, কি করতে পারবেন? আমার কাছে এরকম তথ্য আছে। আমার এলাকা থেকে আমি যেখানে বসে আছি তার মনে করেন যে 100 গজের মধ্যে আরসা, এই যে বার্মার যে আরসার কথা শুনছেন, বিপ্লবী আরসা বাহিনী, তার প্রধান আতাউল্লাহ এখান থেকে গ্রেপ্তার হয়েছে। তার 8 জন সঙ্গী সহ গ্রেপ্তার হয়েছে। পেপার পত্রিকায় দেখছেন, নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়েছে। বমিবল্য করে একটা জায়গা আছে, এই জায়গা থেকে তারা ভাড়া থাকতো, এখান থেকে গ্রেপ্তার হয়েছে। তাদেরকে তো মাইরা পুলিশে দেওয়া হয়নি, তাদেরকে ধরে অপমান পদস্থ করা হয়নি। পুলিশ তার গোয়েন্দা সিস্টেমে জানতে পারছে, আইসা তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। হয়তো বা সোর্স তাদেরকে অথেন্টিক ভাবে বলছে যে হয় এই বিল্ডিংটা এত তলায় থাকে। এখানে পান দোকানদার আছে, সিগারেট দোকানদার, মুদি দোকানদার, এদের তো বিভিন্ন জিনিস খাইতে হয় না, আসতে হয়। এরা বলছে যে হ্যাঁ এরকম লোক। এটা হলো আইনের আওতায় এক কথা বলতে। এখন আপনি যেভাবে ধৈর্য একজনের জুতা পরাই দিলেন, জুতা দিয়ে পিটাইলেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, এগুলো সমাজে কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। নুরুল হুদা, হাবিবুল আওয়াল, এরা যে অপরাধ করেছে, এর অপরাধ কি হয়েছে দেখেন, আপনাকে আমি বলি। এটা হলো তারা তাদের নীতির সাথে আপোষ করছে, আজকে তারা বিপদগ্রস্ত হয়েছে। হাবিবুল আওয়াল তো সরাসরি ডিবি অফিসে বলছে, কোর্টেও বলছে যে হ্যাঁ এটা আমি নির্বাচন হয়েছে, এটা সত্য, আমাদের কিছু করার ছিল না। সে আজকে তার স্টেটমেন্ট, ওনার নিজের স্টেটমেন্ট এটা। তো উনি হলো ওত করলো হলো রাষ্ট্রের পক্ষে, উনি তো কারা কর্মচারী ছিল না। এই হাবিব আওয়াল সাহেব প্রতিরক্ষা সচিব ছিলেন এবং ভালো একজন আমলা, নাম করা একজন আমলা। এই যে আমাদের হাসিনুর ভাইদের সচিব ছিল হাবিবুল আওয়াল সাহেব, প্রতিরক্ষা সচিব, অনেক ভালো অফিসার। আচ্ছা, আপনি যে এত বড় লেখাপড়া করলেন, আপনার সচিব হয়ে রিটায়ারমেন্ট করে বাইক গেলেন, তারপর আইনে আপনারে চিফ ইলেকশন কমিশনার করা হলো। এখানেও বেতন পাইবেন, আবার কিন্তু ভাতাও পাইবেন, আপনার যে পেনশন চলতেছে এটাও আপনি পাইতেছেন। তা আপনি এত বড় একটা শিক্ষিত, আপনার বিবেকের মধ্যে এই দংশনটা হলো না যে আমি চাকরি করব না? আপনি চিকিৎসার নামে বিদেশ যেতেন না, বিদেশ যায় পট করে ওখান থেকে রিজেন লেটার দিয়ে যেন আমি এই অপরাধের সাথে সম্পৃক্ত হবো না, আমি চাকরি করবো না। আপনার জন্য কি রাস্তা খোলা ছিল না? তা আপনারা তো সেই সাহসটা দেখান নাই, আপনারা তো সেই কাজটা করেন নাই। তা আপনাকে এত বড় বড় সার্টিফিকেট এগুলির দরকার কি? এগুলি বুড়িগঙ্গার মধ্যে ফেলাই দেন।
নীতিগতভাবে কি আপনারা প্রশ্নের জবাব দিতে পারবেন? পারবেন না। আপনারা এখন যেটা বলছেন যে আমরা কি করবো, অসহায় ছিলাম। আর এটা একটা সাংবিধানিক পদ, আপনারা অসহায় থাকবেন কেন? আমরা ভালো লাগবে না, আমরা চাকরি ছেড়ে দিয়ে চলে যাবো। তাইলে না বাপের বেটা আপনার এরকম। আপনারা গাজী বানাবো, আপনারা শহীদ বানাবো কেন? আপনারা ফুলের মালা দিয়ে রাস্তা রাস্তায় ঘুরাবো, জুতার মালা দিয়ে যাবো কেন? জুতার মালার মতো কাজ আপনি করছেন। এত বড় শিক্ষার্থী একজন মুক্তিযোদ্ধা, সাব সেক্টর কমান্ডার ছিল রাকিব। এই যে ইয়ের কথা বলতেছেন আপনারা, সিইসির কথা বলছেন, সে একজন সিএসপি অফিসার, অনেক ভালো জ্ঞানী মানুষ। তো উনি তো হাসিনার লোকে কথা কই এই চিফ ইলেকশন কমিশনার হয়েছে। তো আমার নাম আপনি প্রস্তাব করেন, আমার বানাই দিলে আপনি যা করবেন আবার তাই শুনবো। এখন এসে কইতেছে এসটি ইমামের কথায় আমি এগুলি করছি। উনি নিজে স্বীকারোক্তি দিচ্ছে। কোন তো হাসিনুর ভাই, এইটা যদি এখন হাসিনুর বাইরে তো বলছিল, আমি একটাই যে আপনার কাছে জ্বলন্ত একটা উদাহরণ দিই। হাসিনুর ভাইকে চোখ পাইন্দা ডিজিএফআই এর অফিসে বলছে যে তুমি রয়ের পক্ষে কাজ করবা। হাসিনুর বলছে আমার জীবন গেলেও আমি রয়ের এজেন্ট হব না। বলে তাইলে কিন্তু তুমি আয়না করে যাবে, এখন নিয়ে যাও যেখানে ইচ্ছা সেখানে। এই একটা জ্বলন্ত উদাহরণ দিলাম ভাই। তা আপনি কেন করলেন না? সে তো আয়না করে গেছে, আয়না করে থাকছে, তারপরেও সে মাথা নত করে নাই। তা আপনারা এই বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে এত ডিগ্রি নিয়ে, এত কিছু নিয়ে, এত জ্ঞানী গুণী মানুষ, আপনারা সারেন্ডার করছেন শেখ হাসিনার কাছে, একজন স্বৈরাচারের কাছে। এবং তাকে এই খুন করার প্ররোচনা দিয়েছেন, সাহস দিচ্ছেন আপনারা। কারণ সে যখন বারবার বিনা ভোটে নির্বাচিত হয়ে গেছে, সারা বিশ্ব তারা যখন অভিনন্দন জানায় এলেছে হে প্রধানমন্ত্রী হয়ে গেছে। 5 বছর তার যা ইচ্ছা তা করছে। এ করার সুযোগ কে দিছে? আপনারা দিছে। আমাদের দেশে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল, সে সরকার কে বাতিল করেছে? খায়রুল হক বাতিল করছে, জাস্টিস খায়রুল হক। তাকে আজকে আইনের আওতায় আনা উচিত। তাহলে রাষ্ট্রের এত বড় ক্ষতি হতো না। ওই যে একটা গান আছে না, যে তুমি যদি আমার ভালোবাসতা তাহলে আমি এত নষ্ট হতাম না। তা আমরা তো নষ্ট হইছি হাসিনারে বারবার বিনা ভোটে প্রধানমন্ত্রী বানায়। এই জন্য রাষ্ট্রের লোক এত ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে এত রক্ত ঝরতেছে, আমাদের ছেলেদেরকে রক্ত দিতেছে, আমাদের দেশের পেশাজীবী মানুষগুলিকে রক্ত দিচ্ছে। প্রতিবন্ধী হয়ে গেছে 30,000 লোক। এই চারটিখানি কথা নেই। আজকে যে কথা আপনি ওই যে কথাটা আমি বলছি, ওই যে আমার ছোট ভাই বুঝতে পারেন। আমি বলছি 10,000 মানে মৃত যারা নাকি মারা গেছে তাদেরকে যে ভাতাটা দিবে, সে ভাতার সংখ্যাটা আমি বলছি যে 10,000 নয়, সেটা 30,000 উত্তীর্ণ করা হবে। এবং সেকেন্ড স্ল্যাপে যে কথা ওনারা বলছে যে 2 লক্ষ টাকা তাদেরকে এককালীন দেওয়া হবে। নাকি এরকম মনির ভাই, এরকম না স্ল্যাবটা? অগ্রিম কত দিবে? জি, 2 লক্ষ না কত? এককালীন দেওয়া হবে, এককালীন দেওয়া হবে এবং তারপরে মাসিক দেওয়া হবে। এককালীন কত এককালীনে টাকা দিবে? যেটা আসবে, আমি একটু দেখি, মানে আমি এককালীন যেটা শুনছি আসবে, যে এটা আমার কাছে যেটা নিউজ আছে 2 লক্ষ না কত জানি, এরকম একটা এককালীন ভাতা। আমি সরকারের কাছে একটা প্রস্তাব রাখবো। এটা ওইটা ক্যাটাগরি অনুযায়ী আসবে, ক্যাটাগরি অনুযায়ী আসবে যে আচ্ছা, ক্যাটাগরি এক ওই তো একটা যাই হোক, ক্যাটাগরি যার এক হাত এক গেছে রকম। তার জন্য একটা, যে টিয়ার গ্যাস সেল খাইছে তার জন্য আরেকটা, এরকম আর কি। তো যাই হোক, আমি ওইভাবে বলি না, আমি বলি যে সরকারের কাছে আমার একটা বিনয় অনুরোধ থাকবে যে এই 1 লাখ বা 2 লাখ টাকা আমার ক্যাশ দেওয়ার দরকার নেই। আপনারা প্রতিটা যারা মারা গেছে তাদের জন্য 10 লক্ষ টাকা, যারা নাকি বাইচে আছে তাদের জন্য 5 লক্ষ টাকা এককালীন তাদেরকে দেন, এফডিআর এর মাধ্যমে বা সঞ্চয় পত্রের মাধ্যমে। যে মাসে মাসে তারা একটা লভ্যাংশ পাবে, তাদের অ্যাকাউন্টে জমা হবে, ওখান থেকে নিয়ে তারা বাজার খরচ করে খাবে। টাকাটা রাষ্ট্রেরই থাকবে, রাষ্ট্রে কিন্তু ক্যাশ দেওয়া লাগবে না। সঞ্চয়পত্র মাত্র একটা কাগজ, কাগজ দিয়ে দেবে, টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকই থাকবে। আর যদি টাকাটা আমার নগদ দেন, ক্যাশ দেন, তাহলে টাকাটা আমার পকেটে চলে আসবে। সেটা কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হতে পারে, আমি নষ্ট করে ফেলতে পারি, মিসইউজ করতে পারি। সেজন্য আমার অনুরোধ থাকবে, যাকেই যেটা এককালীন দিবেন তার একটা সংখ্যা নির্ধারণ করে, মৃতদের জন্য এত, আহতদের জন্য এত এফডি করে দেন বা সঞ্চয়পত্র দিয়ে দেন। তারা সেখান থেকে লভ্যাংশ পাবে, লভ্যাংশ দিয়ে পরিবার চালাতে পারবে। আর এককালীন ভাতাটা আমি যেটা বলছিলাম 10,000 টাকা, মৃত ব্যক্তির যেটা ভাতাটা, যারা আমাদের মারা গেছে, প্রাণ হারাইছে, শহীদ হয়েছে, তাদেরকে, তাদের পরিবারকে অন্ততপক্ষে 30,000 টাকা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। 30,000 টাকা হলে তাহলে একটা পরিবার
ডাল ভাত খাইয়া চলতে পারে। কিন্তু উপকারই করব। আমার কথাটা হলো যে আমরা তো এদের উপকার করতে চাইতেছি।